আজকের গল্প লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত আতঙ্কের রাত। সেদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে আমি ঘরেই বসেছিলাম। হঠাৎ সন্ধ্যাবেলা আমার বন্ধু অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো টকটকে লাল। কত দিন দাড়ি কামাইনি। বললাম, কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে পড়ল। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। ভীষণ স্মার্ট, সুদর্শন। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেইখানেই থাকে। এখানে ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে রে অবনী? এ কি চেহারা করেছিস? অবনী তার করুণ চোখ দুটো আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না রে। কেন? হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? অবনী বলল, আচ্ছা, তুই ভূতে বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে একটু ভয় পাই। চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাসও হয় না। ওই বাড়িতে জানিস তো, আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখেও আনবি না। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা, আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, ছাড় সব। তোর ভাই কি করছে রে এখন? সে মাস 2 হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। ও, তুই তাহলে ওই বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন মাত্র হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আর একজনেরও অস্তিত্ব অনুভব করছি। তাই নাকি? তা কে এসে? তা তো বলতে পারবো না, তবে সে যে অশরীরী তা আমি বেশ বুঝতে পারছি। আমি নিজেই তখন স্টোভে গরম জল বসিয়ে চা করলাম। তারপর 2 বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধে কেন হবে? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকাটা বেশি ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। তবে আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্যত্র কোথাও চলে যাব। তা তোর ভাই আপত্তি করবে না? বোধহয় না। ওকে সব কথাই জানিয়েছি চিঠিতে। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এইখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ওই বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার বাবা, আমার মা, আমার ভাইয়ের জন্ম ওই বাড়িতেই। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? না রে, কখনো না। এমনকি দিন 15 আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, আচ্ছা, ঠিক কি কি হয় বলতো ওখানে?
অবনী একবার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই এত করে যেতে চাইছিস, তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখে দেখাই অনুভব করাই ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তাও তো আমি জানি না। তবে তুই গেলে আমি খুব খুশি হব, কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও এই সব ঘটনা ঘটে কিনা। যদি চাস তো এখনই চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব তাহলে। আমি বললাম, না না, আজ এই দুর্যোগের রাতে একদম নয়, কাল সকালেই বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে করে নিয়ে ফিরে আসবো। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি, কেমন? এ অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না। অবনী বলল, তাহলে খুব ভালো হয় রে। আমারও না এখন মাথার ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনই কিন্তু একা থাকতে পারবো না। সব সময়ের জন্য আমার একজন সঙ্গী চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম। শোয়ার পরেই ঘুম। ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, আহ, কতদিন যে এমন আরামে ঘুমোইনি। আমার তো একদম ইচ্ছে করছে না এই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন রে? সেই বেলা 1টায়। সে কি রে, সারাদিন আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা 1টার গাড়ি সই। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে 3টের মধ্যেই ত্রিবেণী। সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়ি। ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো। আমি তখনকার মতো আধচোখে সব কিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরিটা নিচে, একপাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, বুঝলি? তুই একা থাকতে পারবি তো রে? অবনী বলল, তা পারবো, এখন দিনের বেলায় তো তেমন কোনো ভয় নেই। তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ থাকতে পারি বাইরে? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্কা মহিলা আমাকে ডাকলেন, বাবা শোনো। আমি কাছে গেলে বললেন, তুমি অবনীর কে হও বাবা? আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো, খুব ভালো হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝরাত্রির হলেই চিৎকার করবে আর ঘর ময় ছোটাছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ ওকে কিছু খাইয়ে মাথা খারাপ করে দিয়েছে। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও না গো, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি মাসিমা। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলা বলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন?
আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কী সব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাববান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতস্থ মনে করছি। দোকানের লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও ওকে হঠাৎই এইরকম হয়ে যেতে দেখছি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, ও দাদা, আমি এক রাতের ঘটনার কথা বলবো, শুনলে না আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ তো, শুনি না কি ব্যাপার, আপনি বলুন। শুনুন তবে, সেদিন রাতে অবনীতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। কিরকম? অবনীদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পরে দেখলাম দরজার খিলটাকে যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ওপরের দরজাতেও ধাক্কা দিলাম, কিন্তু অবনীদার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে ওপরের দরজাটাও খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাড়িতে অবনীদা একা থাকে, সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার বা বিষ্টুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করছে না। আমি বললাম, দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন, খুব উপকার হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয়। কিন্তু না, আমার কথায় কেউ সেদিন রাজি হলো না। সবাই বলল, না না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। বলা যায় না সত্যিই যদি ভৌতিক ব্যাপার কিছু হয়, কার কোপে কার ঘাড় চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বন্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। তা বেশ করেছিস। এখন চল দেখি, গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও নয়, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল, ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করি। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে শেষ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি, এমনই সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি, গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকেই হয়, কখনো মাঝরাতে। অবশ্য
তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজেই নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অমনি এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন প্রায় 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে গল্প করছি, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী ভয় পেয়ে আমার কাজ ঘেঁষে সরে এসে বলল, এইবারই আসবে, নিশ্চয়ই আসবে। কে কে আসবে? অবনী চিৎকার করে উঠল, ওই তো সে, ওই দেখ। আমি শুয়ে শুয়েই জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার ঘষা কাচে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, এই কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ফুস করে একটা দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরেই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অমনি ছাড়া তো কেউ নেই। তাহলে কে জ্বালালো বাতিটা? কে এই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ। চারিদিক নিস্তব্ধ। অবনী যেন ভয়ে নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিচ্ছে, নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলার একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যায় আজ দেখি। অবনী বলল, না, খেপেছিস? ও আমায় রোজ এইভাবে ডাকে, আমি যাই না। আসতে বলেছি তো, আয়। আমার বড় ভয় করছে। ভয় কি? আজ তুই একা নয়, আমি আছি তোর সঙ্গে, আয় বলছি। আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দেখলাম দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা দুহাট হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল, যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছেই থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল। তালাটা আপনা হতেই খুলে গেল। আমরা দুজনে ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের ওপরে রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও। কথা কইছ না কেন? বলো কে তুমি? অবনী তো পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কোমল কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায় আছো? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখল, রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে।
আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে, ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উফ, কি বিভৎস দৃশ্য! আরও দেখলাম ছবির গলার ওপর একটা মোটা শক্ত দড়ির দাগ ক্রমশ ফুটে উঠছে। একসময় ফোটার ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে সহ্য করতে পারছি না, তোমরা এখনই এটাকে নষ্ট করে দাও। আমি বললাম, তাহলেই কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানার দরকার নেই। শুধু জেনে রাখো, যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করেছি, তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জ্বালিয়ে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটোটা তোর তোলা? হ্যাঁ, বছর দুয়েক আগে তোলা। চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটো ধরে মেয়ের ছবিটি চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরেই সেই বিপর্যয়, মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর দুই আগে যে ছবিটি তোলা হয়েছিল, সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এসেছেন কেন? বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, কিন্তু ছবিটা তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে দেখা করছিলেন না। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন, সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন। কিন্তু মুশকিল হলো, হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম, কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে। সেজন্য নিচের ঘরে আজকাল ঢোকাই আমি বন্ধ করে দিয়েছি। সেই নেগেটিভটা আছে? আছে, দেখি দে তো। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ থেকে দরজা বন্ধ করে ওপরে এলাম। সারা রাত ভয়ে আর ঘুম এলো না। শুয়ে শুয়ে গল্পই করলাম দুজনে। বৃষ্টিরও বেগ কমল। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল, নিশ্চয়ই। এরপরও অবনীর বাড়িতে আমি দিন দশেক ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রব বাড়িতে হয়নি, এখনো না।